আমি একটা জায়গায় ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে তৃণমূল সরকার যুদ্ধকালীন তৎপরতায় আরজি করের প্রমাণ লোপাট করেছে, একেবারে একমত। কিন্তু সিবিআই কি করলো? আপনাদের মনে থাকবে একেবারে ওনার সঙ্গে একমত যে ইন্দিরা মুখার্জির সেই প্রেস কনফারেন্স যেদিন হয়েছে সেদিন ছবি এবং পাশাপাশি সেই ছবি দিয়ে কোথায় ক্রপ করা হয়েছে, কোথাও একজন বেগুনি শার্টকে উধাও করে দেওয়া হয়েছে, কোথাও লাল শার্টের ভিন্ন পরিচয়, সম্পূর্ণ মিথ্যে পরিচয় প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে এবং পরে কোনো রকম ভুল স্বীকার করা হয়নি। সমস্ত পুঙ্খানুপুঙ্খ আওয়ার ধরে ধরে আমরা দেখিয়েছিলাম, সব বুঝলাম। কিন্তু আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, সিবিআই কী করলো? সীমা পাহুজা কি করলেন? ইন্দিরা মুখার্জির ভুলগুলো কার নির্দেশে তিনি এই তদন্ত করেছিলেন, কার নির্দেশে এত মানুষকে লাইভে বিভ্রান্ত করেছিলেন, সেই তদন্তে সীমা পাহুজা কোথায় পৌঁছলেন? ঘটনাচক্রে আজকে এই অনুষ্ঠান যখন করছি, আদালতে আবার একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সীমা পাহুজাকে। কিন্তু প্রশ্ন তাই নয়, প্রশ্ন হচ্ছে যে গ্রেফতার 1, 2ও হলো না, কাদের চক্রান্ত ছিল? আজকে রত্না দেবনাথ মানে অভয়ার মা যদি মাথাদের খুঁজে পেতে চান, তাহলে এতদিন 1 বছর 9 মাস তাকে অপেক্ষা করতে হলো কেন? আমি নিঃসন্দেহে পরের বক্তার কাছে যাব, তার আগে ডক্টর মুখার্জিকে বলবো, অরণ্যদেব আমি ওনাকে বলিনি, ওনাকে বলেছিলাম লামান্ডা লুয়াগা, যিনি ডাক্তার হয়ে রাজনীতিতে ঝাঁপিয়ে রাষ্ট্রের একেবারে শীর্ষ পদে পৌঁছেছেন। যাই হোক, দেখুন আমার পরের বক্তার এই রাজনৈতিক জীবন নিয়ে আমি পড়াশুনো করতে গিয়ে দেখলাম সেখানে একটা মস্ত বড় ফ্যালাসি আছে। ভোটের ফলের নিরিখে তাঁর এবং তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা ওই অঙ্কের ভাষায় বললে ব্যস্তানুপাতিক। 2024 লোকসভা ভোটে যখন এ রাজ্যে তৃণমূলের একেবারে জয় জয়কার, তখন তিনি হেরেছিলেন। আর এই 26 বিধানসভা ভোটে যখন তৃণমূল গোহারান হারল, তখন তিনি অনায়াসে জিতে গেলেন। পালা বদলের আগে রাজ্যের সমস্ত বিরোধী দল একসঙ্গে বলতো যে তৃণমূল জামানায় শাসক দল, পুলিশ এবং প্রশাসন সব এক হয়ে গেছিল। আর সেই জামানাতে তিনি পুলিশের গুরুদায়িত্ব থেকে মাত্র 54 বছর বয়সে স্বেচ্ছাবসর নিয়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। 2024 লোকসভা ভোটে শাহরুখ খানের স্টাইলে জনগণকে আশ্বাস দিয়েছিলেন ম্যায় হুঁ না, কিন্তু মালদাবাসী সেই আশ্বাসে বিশ্বাস রাখেনি। প্রসূনবাবু কিন্তু মানে আমাদের পরবর্তী বক্তা মালদা ছাড়েননি। এবার মালদারই চাঁচল থেকে তৃণমূলের এই ভরাডুবির বাজারেও 63,000-এরও বেশি ভোটে জিতে প্রাক্তন আইপিএস শটান বিধানসভায়। গত শুক্রবার নিঃসন্দেহে প্রসূনবাবুরও সামনে একেবারে শুনেছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কেউ যদি ঘর ছাড়া থাকে রাজ্যের ডিজিপির কাছে তালিকা দেবেন, এলাকার বিজেপি বিধায়ক এবং জেলার পুলিশ সুপার সসম্মানে তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। প্রাক্তন পুলিশ কর্তা আমার পরের বক্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমাদের জানাবেন তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কতজনের তালিকা রাজ্যের ডিজিপির কাছে জমা দিয়েছে। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। এখানে উপস্থিত যারা মাননীয় বিধায়ক আছেন এবং অন্যান্য বক্তা রয়েছেন, মঞ্চের সামনে উপস্থিত সম্মানীয় যারা শ্রোতা রয়েছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং নমস্কার। আমি প্রসূন ব্যানার্জি, আমি মালদা চাঁচল বিধানসভাকে রিপ্রেজেন্ট করি এবং এই মঞ্চে আমি একমাত্র উত্তরবঙ্গের প্রতিনিধি। মালদা উত্তরবঙ্গের 8 জেলা, আপনারা জানেন, কুচবিহার থেকে শুরু হয়ে মালদা পর্যন্তই হচ্ছে উত্তরবঙ্গ এবং সেখানে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে সেখানে তারা কাজ করে। জিওগ্রাফিক্যালি ফারাক্কার ওপারে যেহেতু আমার কাজের বিস্তার বা ব্যাপ্তি, তার জন্য খুব কমই আমি অনুষ্ঠানে আসতে পেরেছি। প্রথমেই বলি যে নির্বাচন আমরা দেখলাম 2026-এ, সে নির্বাচনটি একটি সিগনিফিক্যান্ট নির্বাচন ছিল। এই নির্বাচন 2026-এর নির্বাচন শুধুমাত্র যে পশ্চিমবঙ্গবাসী কিনলি অবজার্ভ করেছেন এমন নয়, এটা সম্ভবত ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ভিউড কোনো স্টেট ইলেকশন, যেখানে প্রত্যেকটা দেশ খুব কিনলি অবজার্ভ করছিল একটা ব্যাটল, যেখানে দুটো মেন প্রতিপক্ষ দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ফাইট ইট আউট করছিল গভর্নমেন্টে আসার জন্য। এই সিগনিফিক্যান্ট ব্যাটলে বিজেপি একটা ডেফিনেটলি সিগনিফিক্যান্ট ভিক্টরি অ্যাচিভ করেছে এবং আমরা সেখানে এক্সপেক্টেড ফলাফল করতে পারিনি। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। হোয়াট এভার ইজ সেড অ্যাবাউট দ্য প্রসেস, অ্যানোম্যালিজ অ্যান্ড অল, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য। সেটা ভবিষ্যতে আমাদের
প্রসিডিওরাল অ্যাসপেক্টের জন্য, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ যেটা দেখতে চায় সেটা হচ্ছে রেজাল্টের দিক থেকে একটা সিগনিফিক্যান্ট ভিক্টরি অ্যাচিভ করার জন্য বিজেপিকে অভিনন্দন। একই সাথে একটা রেসপন্সিবল অপোজিশনের রোল প্লে করতে শুরু করার জন্য আমরা বলতে পারি যে আমরা আমাদের সতীর্থরা, আমি এবং কুণালদা এখানে রয়েছি ডাইরেক্টলি যারা বিধায়ক আছি, আমরা আমাদের মতো করে একটা রেসপন্সিবল অ্যান্ড কনস্ট্রাকটিভ অপোজিশন তৈরি করার চেষ্টা করব পশ্চিমবঙ্গে, সেটা আমরা কথা দিতে পারি। কামিং টু হোয়াট সুমন ওয়াজ সেইং, যে এক্স্যাক্টলি কী হয়েছিল, কেন বিচার পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করতে হয়েছিল এবং কেন সিবিআই এর তদন্তকারী অফিসার তার কী কী ল্যাপসেস ছিল এটসেট্রা। ফার্স্ট অফ অল, দের ইজ নো গেনসেইং যে পলিটিক্যাল ডিসপেন্সেশন আর ব্যুরোক্র্যাটিক ডিসপেন্সেশনের মধ্যে একটা কমপ্লিট ডিভিশন আছে। সেই ডিভিশনটা কোথাও না কোথাও ব্লার্ড হয়ে যায়। ব্রুকস অ্যাটকিনসনের একটা খুব ইন্টারেস্টিং কথা আছে যে ব্যুরোক্রেসি ইজ ডিজাইন্ড টু পারফর্ম ফর পাবলিক ইন্টারেস্ট, but as soon as it is established, bureaucracy becomes an independent spiritual entity and consider the public as an enemy. যদি আপনি বলেন যে 3 জন আইপিএস অফিসারের গাফিলতির জন্য একটা বড় ঘটনা, যে ঘটনাটা নিঃসন্দেহে কালেকটিভ কনসেন্স অফ বেঙ্গল নয়, কালেকটিভ কনসেন্স অফ দ্য ওয়ার্ল্ডকে নাড়িয়ে দিয়েছিল, একই সাথে সিবিআইয়ের এই তদন্তকারী অফিসারের যে অ্যাপারেন্ট ল্যাপসেস আমরা দেখতে পাচ্ছি, মানে মানুষ মনে করছেন পাবলিক পারসেপশনে, আপনি কি বলবেন যে এটা কারো ইনস্ট্রাকশনে হয়েছিল? মানে সিবিআই ওয়ার্কস আন্ডার দ্য পিএমও, তা আপনি বলবেন যে পিএমও ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়েছিল টু বচ আপ দ্য ইনভেস্টিগেশন? এটা বিলিভেবল নাকি? তো স্টপ পুটিং অফ ফিঙ্গার অ্যাট দ্য পলিটিক্যাল ডিসপেন্সেশন ফর দ্য ল্যাপসেস অফ ব্যুরোক্রেসি। এটা প্রাথমিক ফ্যালাসি যেটা পলিটিশিয়ানরা করে থাকেন। এই থিন লাইনটা কোথাও ব্লার্ড হয়ে যায়। আপনাকে পরিষ্কার রিড করতে হবে। 72 থেকে 77 কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় ছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়, আপনি পছন্দ করুন, হ্যাপেন্স টু বি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্যারিস্টার দ্য স্টেট হ্যাজ এভার সিন। নকশাল দমন করার জন্য সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে ইনস্ট্রাকশন, তা কন্টেন করার জন্য ট্রিগার হ্যাপি হয়ে গিয়ে পুলিশ যে এক্সেস করলো, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সিদ্ধার্থ শঙ্কর রায় এবং কংগ্রেসকে যেতে হলো সত্তা বা ক্ষমতা থেকে। আর কোনোদিন কংগ্রেস পশ্চিমবঙ্গে ফিরেই এলো না। 77 অনওয়ার্ডস বামফ্রন্ট ক্ষমতায় আসার পরে একটা শক্তিশালী রাজনৈতিক বন্ধনের মধ্য দিয়ে তারা এগিয়েছিল। কিন্তু আপনি 77-78 মরিচঝাঁপি দেখেন, যারা বলেন জ্যোতিবাবু কখনো খুব একটা ভুল করেননি, সাংঘাতিক লিডার। আমি বলি ভুল প্রত্যেক পলিটিক্যাল লোক করেছে, যে ভুলটা হয়তো তিনি করেননি তার উপরে অ্যাসক্রাইব করা হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে এসইউসিআইয়ের বিধায়ক দেবপ্রসাদ সরকার অন রেকর্ড বলেছিলেন, বিধানসভায় এখনও তার নথি আছে, যে মরিচঝাঁপিতে আসা অসংখ্য অসহায় হিন্দু উদ্বাস্তুরা এমন কিছু করছে না যেটা স্টেটের পক্ষে হানিকর হচ্ছে। অমিয় সামন্তর নেতৃত্বে পুলিশ মরিচঝাঁপি অভিযান করে এবং মরিচঝাঁপি রক্তে লাল হয়ে যায়। আপনি বলবেন জ্যোতিবাবু বলেছিলেন অমিয় সামন্তকে যে তুমি যাও অ্যান্ড ওপেন ফায়ার? না, এইখানেই হচ্ছে সমস্যাটা। তারপরে কনসলিডেট করার পরে বামফ্রন্ট একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকে। যখন সিঙ্গুর তৈরি হয়, যখন সিঙ্গুর আন্দোলন শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হিসাব করে দেখুন যে সিঙ্গুরে যেখানটাতে জমি অধিগ্রহণ নিয়ে একটা বড় সমস্যা হলো পলিটিক্যালি, যেটা রেজাল্ট করলো বামফ্রন্টের ডিব্যাকেলে, তার সেই জায়গাটাতেই একমাত্র তৃণমূল কংগ্রেসের একটা স্ট্রং হোল্ড ছিল বেচারাম মান্নাদের। তার থেকে 4-5 কিলোমিটার এগিয়ে গেলে, যেটা পরে কৃষক সভার নেতা মদন ঘোষ একাধিক আলোচনায় বলেছেন, 5 কিলোমিটার এগিয়ে গেলে, 10 কিলোমিটার এগিয়ে গেলে তৃণমূল ওখানে ছিলই না, সেই ক্ষমতাই ছিল না তৃণমূল কংগ্রেসের সেই সময় যে ওখানে আন্দোলন সংগঠিত করবে। লোকাল সাপোর্ট তো লাগবে, কিন্তু সে একটা ব্যুরোক্রেটিক ডিসিশন বুদ্ধবাবুকে কম্পেল করলো, একটা স্মার্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, স্যার এই পে হোগা।
यहीं पे होगाতেই গভর্নমেন্ট চলে গেল, কারণ একটা ইগো, একটা ফ্লিট করা হয়, কোথাও ফিট করে দেওয়া হলো। তাহলে কোনো একটা জায়গাতে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কনসার্নিং পলিটিক্যাল হেডকে রেসপন্সিবল করার আগে এই ফাইন লাইনটা বুঝে নিন যে ব্যুরোক্রেসি বিকামস অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্পিরিচুয়াল এন্টিটি হুইচ ট্রাইজ টু প্রুভ ইটসেলফ। ইট বিকামস এ স্টেট উইদিন দ্য স্টেট সামটাইমস ইফ ইউ ক্যান নট কন্ট্রোল। বিজেপি নতুন ক্ষমতায় এসেছেন, মানুষ আস্থা রেখেছেন, মানুষের আস্থা নিয়ে তারা এখানে এসছেন, তাদের কাছে মানুষের একটা প্রত্যাশা আছে, তারা ডেলিভার করবেন। কুণালদা বলেছেন, আমিও বলছি যে মত আলাদা থাকবে, ডিফারেন্স ওপিনিয়ন থাকবে, কিন্তু কনস্ট্রাকটিভ অপোজিশন বলতে যা বোঝায় সেটা ডেফিনেটলি থাকবে। যদি সাজেশন চাওয়া হয় আমরা দেবো আগামী দিনে। আজকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে যে এই আজকের যে মোশন, শিল্প এবং শিক্ষা আসবে, ওয়েলকাম। আপনারা প্রত্যেকেই জানেন শিল্প দু রকমের হয়, একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ, একটা লেবার ইন্টেন্সিভ, আরবান অ্যান্ড রুরাল বায়াস। আমি যেখানে বিলং করি, মালদা, দিনাজপুর, রায়গঞ্জ, সেখানে কোনোদিন ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, আই মিন সফটওয়্যার পার্ক ডেভেলপ করতে একটু সময় লাগবে। অ্যাগ্রারিয়ান ডিস্ট্রিক্টে আপনাকে সেখানে এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি আনতে হবে। এটা যদি আমাদের বিধায়কদের মতামত শুনতে চান ফ্লোরে, আমরা কিন্তু বলবো যে হ্যাঁ এটা হওয়া উচিত। সেখানে কোনো রকম গলাবাজি করা যে না এটা হচ্ছে এখানে এটাই করতে হবে, এটা বিষয় নয়। যদি আমাকেও যদি 1,18,000 মানুষ ভোট দিয়ে থাকেন, যেটা আমরা জিতে থাকি, তাহলে আমাদের দায়বদ্ধতা আছে মানুষের উন্নতি করার। সেটা করতে গেলে কোনো একটা জায়গাতে একটা কনভার্জেন্স হওয়াটা জরুরি। যুক্তি এবং তর্কের মধ্যে তর্ক অবশ্যই থাকবে, কিন্তু এনে তর্ক কখনোই হবে না। তর্কের মধ্যে কোনো একটা পয়েন্টে সাবস্ট্যান্স থাকবে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানটা নিয়ে কথা হচ্ছিল, যে একটা চার্জশিট দেওয়া হয়েছিল, চার্জশিট দেওয়ার পরে একটা ফুল স্কেল ট্রায়াল হলো। সেই ট্রায়ালে একজন পাবলিক প্রসিকিউটর ছিলেন, হু ওয়াজ হি আই ডোন্ট নো। জেসিকা লাল মামলাতে দিল্লিতে চার্জশিটে নাম না থাকা সত্ত্বেও 319 সিআরপিসিতে অ্যারেইন করা যায়। অ্যারেইন মানে হচ্ছে টেনে নেওয়া যায়, কোর্ট টানতে পারে। যদি কারোর নাম নাও থাকে চার্জশিটে, তাকে সেই কেসে টানা যায়। জেসিকা লালে হয়েছিল এটা। এখানে পাবলিক প্রসিকিউটর কাউকে অ্যারেইন করলেন না কেন? somebody has to seek the answer from him. Don't put some favorite punching bags যে আমি একেই মারবো, টার্গেট করে এসছি। আপনি নিউট্রালি আসুন, যুক্তি দিয়ে আসুন। যারা যারা ভুল করেছেন, যাদের অন্যায়ের জন্য ঘটনাটা ঘটেছে, এভরিবডি শুড বি ব্রট টু বুক। কিন্তু কোথাও উইচ হান্টিং করতে যাওয়ার প্রয়োজন নেই। আপনার অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ হতেই হবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওভাররিচ যদি কোথাও হয়ে যায়, আজকে বলা হয়েছে যে উচ্ছেদ হয়তো রিমুভ করতে হবে, দ্যাট মে বি আ পলিটিক্যাল ডিসিশন। কিন্তু সেখানে করতে গিয়ে যদি কোনো লোকের ইনজুরি হয়, যদি কোনো লোকের আনফর্চুনেট কিছু হয়, টাচউড না হোক, আপনি বলবেন যে পলিটিক্যাল এক্সিকিউটিভ দায়ী তার জন্য? না, এই জায়গাটাতে ক্লিয়ার থাকা উচিত যে যা কিছু ভুল হয়েছে, আমরা তো বলছি আমাদের কোথাও না কোথাও ভুল হয়েছিল বলে মানুষ আমাদের থেকে আপনাদেরকে অনেক বেশি সমর্থন দিয়েছে। তার মধ্যে যদি আমাদের রিজার্ভেশন থাকে, সেটা আমরা আমাদের আত্মসমালোচনার মধ্যে আনব। আমাদের জন্য সময়টা, আমার মনে হয় সজলবাবু ঠিকই বলেছেন, চুপ করে থেকে মানুষের কাছে যাওয়া, ভুলটাকে ইন্ট্রোস্পেকশনে নিয়ে আসা, কনস্ট্রাকটিভ অপোজিশনের রোল প্লে করা এবং মানুষের উপরে ভরসা রাখা যে 5 ইয়ার্স পরে লেট দেম পারফর্ম, কোনো অসুবিধা নেই। আমরা তাকে সহযোগিতা করব, কনস্ট্রাকটিভলি অপোজও করব যেখানে অপোজ করার দরকার। কিন্তু তাই বলেছি, এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমরা এক্সপেক্ট করি শাসক এবং বিরোধীরা মিলে পশ্চিমবঙ্গ বিধানসভাতে সে একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করবে। দ্য স্ট্যান্ডার্ড শুড নেভার ফল। এটা বিধানসভা, এটা মাছের বাজার কখনোই হবে না, এটা প্রত্যাশিত নয়। ইউ মে হ্যাভ দ্য নাম্বার, বাট দ্য ফ্লোর বিলংস টু অপোজিশন। আমরা যদি একসাথে কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে যেখানে বিরোধিতা করা সেখানে বিরোধিতা করি কনস্ট্রাকটিভলি,
এবং যেখানে সরকারকে সহযোগিতা করার সেই যুক্তিপূর্ণভাবে যদি সেটা আমরা করি, আগামী দিনে আমার বিশ্বাস মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে। এই যে আজকের মোশন, যে আগামী দিনে শিল্প হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য ভালো হোক, কোনো অসুবিধা নেই, বেঙ্গলের যেটা ভালো হয় সেটাই হোক, আমরা সবাই সেটা চাই, ফ্লোর সেটা চায়, আমরা বিধানসভার প্রত্যেক সদস্য সেটা চাই। আমরা মনে করি যে সুস্থভাবে একসাথে লড়াই থাকবে, কিন্তু তার মধ্যে কোনো একটা জায়গাতে বাংলাকে এগিয়ে নেওয়ার শপথও থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রসূনবাবু। সজল কিছুক্ষণ আগে যে কি মারাত্মক একটা কথা বলেছে, যে কাল বড় ভয়ঙ্কর। কালকের শাসক প্রশাসনিক বৈঠকে কোনো দিন আমন্ত্রণপত্র অবধি বিরোধীকে পাঠায়নি যে প্রশাসনিক বৈঠকে শুধুমাত্র শাসক দল থাকবে, কোনো বিরোধী থাকবে না। হ্যাঁ, কিন্তু না, চমৎকার। আমি বলছি স্পিরিটটার, প্রসূনবাবুর স্পিরিটটাকে হ্যাটস অফ। আমি সমর্থন করি যে সত্যি সত্যি উনি শুরুতেই মেনে নিলেন যে ভুল হয়েছিল, দলের পরাজয়টা মেনে নিলেন এবং একজন গঠনমূলক বিরোধী, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গাটা একেবারে দায়িত্বশীল বিরোধীর ভূমিকা অঙ্গীকার করলেন। কিন্তু আমি বলছি যে মাছের বাজারে দুপক্ষেরই ভয়ঙ্কর ভূমিকা ছিল গত বিধানসভায়। আমি বিধানসভার যে সামান্য কিছু ফুটেজ কালকে আর্কাইভে দেখছিলাম, আমি দুপক্ষের চোর চোর স্লোগানের বাইরে কিচ্ছু শুনতে পাইনি। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী অন্তত 10 বার ফ্লোরে দাঁড়িয়ে, 20 বারও হতে পারে, শুধু বলে গেলেন অমিত শাহ চোর এবং মোদি চোর। উল্টো দিকে স্লোগানও খুব স্পষ্ট ছিল, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। বিরোধী দলনেতাকে প্রায় 11 মাস বিধানসভার বাইরে থাকতে হয়েছিল। এই ছবিটা পাল্টাক, আজকের বিরোধী এবং আজকের শাসক দুপক্ষই সমান দায়িত্বপূর্ণ হোক। আমি একটা জায়গায় ওনার শুনলাম ইনস্ট্রাকশানে হয়েছিল, আরজি করে ইনস্ট্রাকশানে হয়েছিল কিনা সে প্রশ্নটা উঠবে। তার কারণ আমরা দেখেছি সই করা সরকারি আদেশনামায় রহস্যজনকভাবে ওই সেমিনার রুমের সংলগ্ন বাথরুমটা ওই সময় 3 জন সাইন করে ভেঙে ফেলতে হলো। অবশ্যই প্রশ্ন উঠবে যে ইনস্ট্রাকশনে হয়েছিল কি না। তার কারণ যে কলকাতা পুলিশের তদন্তের কথা এত বলা হয়, প্রাক্তন শাসক আজকের বিরোধীরা এখনও তার প্রশংসা করেন, 4.5 দিন অর্থাৎ তদন্তভার যখন কলকাতা পুলিশের হাতে ছিল, তখন ওই আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার দূরে থাক, জেরার জন্য একবার ডাকা হয়নি। এটা আমি সম্পূর্ণ ওনার মতের উল্টো দিকে গিয়ে বলছি যে বামফ্রন্ট চলে যাওয়ার এত বছর পরেও কিন্তু মরিচঝাপির দায় সেই বামফ্রন্ট সরকার এবং জ্যোতিবাবুকেই নিতে হয়, সেখানে অন্য কোনো কাঁধ থাকে না। জমি পছন্দ করেছিল টাটারা, বুদ্ধদেব ভট্টাচার্য, আমি জানি না, ওনারা প্রসূনবাবু একেবারে সিস্টেমের মধ্যে ছিলেন, হয়তো নিঃসন্দেহে আমার থেকে বেশি জানেন, কিন্তু সেটা টাটারের পছন্দ ছিল না বুদ্ধবাবুর ইগো ছিল। এই যে তানিয়া প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা পছন্দ না হয় তৎকালীন শীর্ষ শাসক রাজ্যের মুখ্যমন্ত্রীর কি ইগোয় হার্ট হয়েছিল আমি জানি না। কিন্তু যাই হোক, আমার পরের বক্তা সিজনাল নন, তিনি হচ্ছেন যাকে বলে সিজেন্ট। পশ্চিমবঙ্গে বিজেপিকে খুঁজে পেতে যখন একেবারে আতশকাঁচ লাগতো, তখন থেকেই তাকে দেখা যেত মুরলীধর সেন লেনের পার্টি অফিসে। 18 বছর বয়সে দেখছি তার প্রথম বুথে বসা। চৌরঙ্গি কেন্দ্রে দুবার লড়ে হেরেছেন, কিন্তু এবারের ভোটে হাই প্রোফাইল কাশীপুর বেলগাছিয়া এলাকা থেকে যাকে হারালেন, তিনি রাজ্য রাজনীতিতে রীতিমতো হেভিওয়েট। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে হারিয়ে আমার পরের বক্তা রিতেশ তিওয়ারি যখন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহর সঙ্গে বৈঠক করছেন, তার চোখের কোণায় জল কিন্তু ক্যামেরাতেও দেখা গেল। ঘটনাচক্রে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের মধ্যেই পড়ে এতক্ষণ জানিয়ে কথা বললাম আরজিকর হাসপাতাল, এবং যে আরজিকরের ঘটনার অভিঘাত রাজ্যে এই পালাবদলের অন্যতম কারণ বলে আমার অন্তত মনে হয়। তবে এটাও বলবো, রিতেশের জয়ের পরে একটা বক্তব্য মোটেই গণতান্ত্রিক লাগেনি। কোনো ভোটার তাকে ভোট দিন বা না দিন, জয়ের পরে বিধায়ক তো সবার। মুসলমানরা তাকে ভোট দেননি বলে তারা রিতেশের কাছে কোনো পরিষেবা পাবেন না, সেক্ষেত্রে ওই সবকা সাথ সবকা বিকাশ হবে কি করে। যাই হোক, আমার পরের বক্তা রিতেশ তিওয়ারি। ধন্যবাদ সুমনদা, সকলকে নমস্কার। আমি এই অনুষ্ঠানের শেষ বক্তা। আমি সবার বক্তব্য শুনেছি। আমি বিশেষ করে কুণালবাবু একজন পলিটিশিয়ান, আর একজন প্রাক্তন আমলা আজ এমএলএ হয়ে এসেছেন। দুজনের বক্তব্য আপনারাও শুনেছেন, আমিও শুনেছি।
কত জ্ঞান! অবাক হচ্ছেন না আপনারা গণতন্ত্র নিয়ে? কারা শোনাচ্ছেন? যারা বিধানসভার মধ্যে একটা রাজনৈতিক দলের চিফ হুইপকে পিটিয়েছেন, তারা জ্ঞান শোনাচ্ছেন। অদ্ভুত লাগে। কারা জ্ঞান শোনাচ্ছেন? আমার আজও মনে আছে, তখন তানিয়া একদম বাচ্চা ছাত্রী, যার অনুষ্ঠানে উনি গেছিলেন, ঘটনাচক্রে আজকে তিনি তৃণমূল কংগ্রেসের মেম্বার পার্লামেন্ট, সাগরিকা ঘোষ। সে উত্তর দিয়েছিল বলে সে হয়ে গেছিল মাওবাদী। অম্বিকেশ মহাপাত্র, তিনি আমার দল করতেন না, তিনি বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন। তিনি একটা ফেসবুক পোস্টের জন্য তাকে জেল যেতে হয়েছে। কারা জ্ঞান দিচ্ছেন? কুণালবাবু জ্ঞান দিচ্ছেন। কত জ্ঞান! কনস্ট্রাকটিভ অপোজিশন, 11 মাস লিডার অফ দ্য অপোজিশন, হাউসের বাইরে সবে রাজনীতিতে এসছেন, তিনিও বলছেন আমরা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করব। হাউস বিলংস টু অপোজিশন। কোথায় ছিলেন আপনি? তো 24-এ রাজনীতিতে চলে এসেছিলেন। 24 থেকে 26 আপনারা যারা এখানে বসে রয়েছেন, একবারও তার মুখে শুনেছেন? তারাও জ্ঞান দিচ্ছেন। আমরা জ্ঞান দিচ্ছি কারণ আমরা ইনক্লুসিভ। আমাদের মুখ্যমন্ত্রী প্রথম সেশন যেদিন স্পিকার নির্বাচিত হয়েছেন, তাকে ধন্যবাদ দিতে প্রথম মেডেন স্পিচে তিনি কি বললেন? তিনি বললেন সংখ্যায় আমরা আর তৃণমূল কংগ্রেসের মধ্যে ফারাক থাকলেও হাউস বিলং টু অপোজিশন, সেটা আমরা মাথায় রাখব। আমাদের জ্ঞানের দরকার নেই, আমরা বুঝি। আর কুণালবাবু যে কেন্দ্র থেকে আসেন, পোস্টপোল ভায়োলেন্স শোনাচ্ছেন। আপনার কেন্দ্রে অভিজিৎ তো ছেড়ে দিন, আপনারা কুকুরকেও ছাড়েননি। এই ছিল আপনাদের চরিত্র। উল্টো দিকে আমাদের চরিত্র কি? আপনার দলের, আপনিও মুখপাত্র, আপনার দলের এক মুখপাত্র, তার ভিডিও বার্তাটা আশা করি আপনারা শুনেছেন। এক সর্বভারতীয় টিভি চ্যানেল আমার ইন্টারভিউ করতে আমার বাড়িতে এসছে, সকাল 10টা বাজে। তাকে ফোন করে রীতিমতো কাঁদছেন রিজু দত্ত, যে দাদা বাঁচাও। আমি ওই ফোন থেকে কনফারেন্সে চিৎপুর থানার ওসিকে ফোনে ধরি আর বলি আমার কেন্দ্রে কেউ কংগ্রেস করবে, কেউ সিপিএম করবে, কেউ তৃণমূল করবে, কারোর গায়ে যাতে একটা হাত না পড়ে। আমি 15টা অফিস ফিরিয়েছি আপনাদের, সব কটা আবার ফেসবুক পেজে আছে, গিয়ে খোঁজ নিন। একটাও তারা করেনি যারা আমার সাথে 29 তারিখ 6টা অবধি লড়াই করেছে বুথে, বা যারা 4 তারিখ আমার সাথে কাউন্টিংয়ে ছিল। ওরা তারাই যারা আপনাদের দলের থেকে, আপনাদের দলের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, যারা আপনাদের হয়ে বুথে বসেছে, তারা 4টের পরেই ঝান্ডা নিয়ে নেমে পড়েছে বাজারে। মারছে কাকে? তৃণমূল করার সময় তাদের মধ্যে, দলের মধ্যে যাদের সাথে ঝগড়া ছিল, তার দায় আমাদের নিতে হবে। তারপরেও সেটাও নিয়েছি। আমার বাড়ির নিচে হঠাৎ দেখি 200 লোক আমার বুথে, সত্যি কথা বলছি, স্বীকার করতে অসুবিধে নেই, আমার বুথে লোক নেই, আমি বাইরে থেকে নিয়ে এসে বুথে বসিয়েছি। সেই বুথে দেখি 200 লোক আমার বাড়িতে, হাতে পদ্মর মালা, মিষ্টির প্যাকেট, আমায় সম্বর্ধনা দেবে। জোর করে নিয়ে গেছে বিধায়ক, যেতে হবে। গেছি, গিয়ে দেখি একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, ওটা বিজেপি হয়ে গেছে। আমার ছবি লেগে গেছে। আমি নিজে থেকে দাঁড়িয়ে ওই ছবিটা ওখান থেকে সরালাম। যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি আছে, সেখানে বসবো না বলে দিয়ে এলাম। কারণ আমার গার্ডস আছে, আমরা ওই রাজনীতিটা করতে পারবো না। 10 বছর আপনারা আমাদের সাথে ছিলেন। সত্যি কথা বলতে, তাপসদা হয়তো পুরনো দিন মনে থাকবে, এই দলটা চোখের সামনে তৈরি হয়েছে। কি দিন এই দলটাকে তৈরি করতে আমরা, টাকা পয়সা, হেলিকপ্টার, এভরিথিং। প্রতিদান হিসাবে আমরা কি পেয়েছি? 2রা মের পর 7 দিন স্টেট স্পন্সর টেরোরিজম পশ্চিমবঙ্গ দেখেনি। পোস্টপোল ভায়োলেন্স শেখাচ্ছেন। আমরা যদি পোস্টপোল ভায়োলেন্স করতাম, খুঁজে পাওয়া যেত না। আজ 15 দিন হয়নি, দাঁড়িয়ে থেকে আপনি বারবার বিরুদ্ধে বলছেন। একবারের জন্যও না সজল বলেছে, না তাপসদা বলেছেন, না আমি বলেছি। কারণ আমরা ইনক্লুসিভ। আমরা মনে করি প্রকৃত ডেমোক্রেটিক সেটআপে সবার রাজনৈতিক অধিকার আছে। কেউ কংগ্রেস করবে, কেউ সিপিএম করবে, কেউ বিজেপি করবে।
আপনারা গণতন্ত্র শেখাচ্ছেন। 840 বার শুভেন্দু অধিকারীকে কোর্টে অ্যাপিয়ার করতে হয়েছে সভা সমিতি করার জন্য। দয়া করে এইসব কথাগুলো বলবেন না, আপনাদের মুখে মানায় না। আর আমরা আপনাদের কাছ থেকে আমরা জানি আপনারা পারবেন না, কারণ আপনাদের মজ্জায় মজ্জায় ক্ষমতার দম্ভটা এমন জায়গায় আছে যে আপনারা সত্যটা স্বীকারই করতে পারবেন না। আজ ইন্দ্রাণী দেবীর কথাগুলো আমি শুনছিলাম, উনি পলিটিক্স করেন না, তবে উনি যেটা বলছেন উনি অন্তর থেকে বলছিলেন। গৌরব বিশ্বাস বলে একজন আইপিএস ছিলেন, অত্যন্ত ঘৃণ্য ব্যক্তি ছিলেন সার্ভিস জীবনে, কিন্তু তার শেষ জীবনটা কিভাবে কেটেছে আমরা সেটাও দেখেছি। অনেক জ্ঞান আপনারা দিয়েছেন, আমি বিধানসভায় ছিলাম সেদিনকে। ওয়াকআউট করলেন, আবার সুবোধ বালকের মতো ফিরেও এলেন। গেলেনই বা কেন, এলেনই বা কেন, সেটাই কেউ বুঝতে পারলাম না আমরা। 12,000 এফআইআর হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে, 3 বার এসআইটি হয়েছে। আপনি প্রাপ্ত আমলা মনে করে দেখুন, গোধরা এসআইটির পর এসআইটির ভূমিকা কী ছিল। 10 ঘন্টা চিফ মিনিস্টারকে গ্রিল্ড করা হয়েছে, উনি বাইরে বেরিয়ে ওই অফিসারদের বিরুদ্ধে কোনো মামলা করেননি। হোম মিনিস্টার অ্যারেস্ট হয়েছিলেন, হোম মিনিস্টার ছাড়া পাওয়ার পর যারা অ্যারেস্ট করেছিল তাদের নামে এক মামলা করে তাদেরকে জেলে পাঠানিন। কথায় কথায় আপনারা জ্ঞান দিচ্ছেন। আর একটা এসআইটি হয়েছিল ভাগলপুর দাঙ্গার সময়। এবার কি হলো, কারা এসআইটি বানিয়েছিল? বিজেপির সরকার বানিয়েছিল। ক্যালকাটা হাইকোর্টের 5 জন জাজের ফুল বেঞ্চ, কেউ বিরুদ্ধে রায় দেয়নি। সমস্ত রকম যারা এজেন্সিস ছিল, হিনিয়াস ক্রাইমের জন্য আলাদা এসআইটি হয়েছিল। কি ছিল এসআইটির ভূমিকা? আপনারা জ্ঞান দেবেন, আপনারা ডেমোক্রেসি শেখাবেন, কিন্তু আমরা বলেছি প্রথম দিন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন হাউস বিলং টু অপোজিশন। আর আমরা ওই বলে না, অ্যাকশন ইজ লাউডার দ্যান ওয়ার্ড। আমরা করে দেখাবো 5 বছর, আপনারা বলবেন সমস্ত বিষয়, সে সুযোগ আপনাদের কাছে থাকবে, কিন্তু জ্ঞান দেবেন না, কারণ আপনাদের কোনো জ্ঞান আমরা নেব না। আমি 1% বিজেপি দেখেছি, আমি 46% বিজেপি দেখছি। আমি নিশ্চিত পরাজয় জেনেও আমরা পার্টিটা ছাড়িনি। স্বপ্ন দেখতাম আজ নয় কালই দলটা জিতবে। মানুষ ভোট দিয়েছেন, আমরা জিতেছি। আমি আর একটা সত্যি কথা আজ আপনাদের বলতে চাই, যত না আমরা জিতেছি তার চেয়ে বেশি আপনারা হেরেছেন। এই বাস্তবটা স্বীকার করুন। কারণ আমি যে কেন্দ্র থেকে জিতেছি, 35,000 ভোটে অতীনবাবু জিতেছিলেন, 35,000। আর আমার বক্তব্যে সুমনবাবু বললেন, আচ্ছা আপনি বলুন, 500 ভোট আছে একটি বুথে, 90% পোল হয়েছে, আমি ভোট পেয়েছি 200, 440 পোল হয়েছে, আমি ভোট পেয়েছি 240, অতীনবাবুও 150 ভোট পেয়েছে। কিন্তু ওই বেলগাছিয়া বস্তি চলে যান, সেখানে ভোট হচ্ছে 500, পোল হয়েছে সেই একই সংখ্যা, 90%। তৃণমূল পাচ্ছে 425, সিপিএম 5, নোটা 2, কংগ্রেস 3, বিজেপি 1। কনসলিডেশন আমরা করেছি, সত্যি কথা বললেই দোষ। কারণ আমি এই মঞ্চে, আমি বিধায়ক হিসেবে আমি তো জিততেই পারতাম না, তারপরেও আপনারা বলবেন আমি ডেমোক্রেটিক সেটআপে গিয়ে সবার জন্য কাজ করতে হবে। ভাই, এক কদম আপ बढ़ो, 2 কদম हम भी बढ़ेंगे। কারণ ভোটটা তো আপনারা শিখিয়েছেন। সৌজন্য অল ইন্ডিয়া প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডার মিছিলের ওপরে, কনভয়ের ওপরে হামলা হয়, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কৈলাস বিজয়বর্গীর হাতের ওপরে পাথর ছুঁড়ে মারেন আপনারা। আড্ডা গাড্ডা নাড্ডা ভুলে গেলেন? দয়া করে, স্মৃতিগুলো খুব সুখকর নয়, মধুর নয় কুণালবাবু, কিন্তু তারপরেও আমরা প্রকৃত গণতন্ত্র দেখাবো। আমি আমার কনস্টিটিউয়েন্সিতে শুরু করেছি, ভাই সজলও একই কাজ শুরু করেছে। তো যারা হামলা করেছে তার বাড়ি পৌঁছে গেছে সজল। কারণ আমরা বিশ্বাস করি ডেমোক্রেটিক সেটআপে প্রত্যেক কটা রাজনৈতিক দলের অধিকার থাকবে, তারা মিছিল করবে, মিটিং করবে, বক্তব্য রাখবে, বিরোধিতা করবে।
সেই পরিসর আপনারা ছেড়েছিলেন? একটা মিটিংয়ের কথা বলুন তো যেখানে প্রশাসন আপনাদের কথা না শুনে পারমিশন দিয়েছে। পারবেন না বলতে, কারণ আপনাদের মুখ নেই। আজ মুখোশধারী করে, আজ মুখোশ দিয়ে বড় বড় কথা বলছে। যে আরজি করে ভাঙচুরের কথা হচ্ছে, কারা ছিল? ও রুগী কল্যাণ কমিটির সদস্য কে ছিলেন? অতীনবাবু ছিলেন। ওই আনোয়ার খান, সারওয়ার খান, শওকত আলী, শাহবাজ খানদের বিরুদ্ধে কেন টালা থানা মামলা করেনি? উল্টে টালা থানা কি করলো? সজল ঘোষ, অগ্নিমিত্রা যাতে পৌঁছতে না পারেন তার জন্য ব্যারিকেড তৈরি করে দিল। এটা পুলিশের কাজ? কি ব্যথা! যেদিন ভোট ঘোষণা হলো, যেই মুহূর্তে সরানো হয়েছে বিনীত গোয়েলকে। বিনীত ভালো ছেলে, বিনীতের ভালো ছেলের কাজ সব দেখেছে পশ্চিমবঙ্গবাসী, সবাই দেখেছে। সুপ্রতিম সরকার সিঙ্গুর আন্দোলনের সময়ও তার একটা রূপ আছে। আবার আমরা দেখলাম যেদিন শুভেন্দুবাবু যেতে চাইছেন সন্দেশখালিতে, সেদিনকেও তার একটা বিবৃতি আমরা দেখেছি। এরা আইপিএস, এরপরেও এদেরকে সম্মানের চোখে দেখতে হবে, সবার হিসেব হবে, আর হওয়া উচিত। কারণ এটা যদি না হয়, ভবিষ্যতে এই ধরনের আমলারা যে ডার্টি পলিটিক্স করে থাকেন, খুব ভালো অফিসার রাজীব কুমার, অসাধারণ কৃতিত্ব তার। একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গ মানুষ দেখেছে। আমরা গোটা নির্বাচনে কি ছিল তৃণমূল কংগ্রেসের এজেন্ডা? ছোট বড় মাঝারি যে নেতাকে দিয়ে আসুন, 10 মিনিট বক্তৃতা করলে প্রথম 5 মিনিট পার্সোনাল অ্যাটাক করতো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শুভেন্দুবাবুকে। তারপরে 3 মিনিট কেন্দ্রীয় এজেন্সি এবং জ্ঞানেশ কুমার। ভোটের পর কোনো স্টেটমেন্ট আছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে? জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে অনেক বিষয়ে জ্ঞানেশ কুমারের সাথে একমত না হলেও এই নির্বাচন, একটু আগে মাননীয় বিধায়ক, আমলা থেকে রাজনীতিবিদ হওয়া বিধায়ক বললেন সারা পৃথিবীর নজর ছিল। সেই সারা পৃথিবীকে ওই জ্ঞানেশ কুমার এই নির্বাচনে দেখালেন, একটিও প্রাণ যায়নি, সেই ধরনের একটা সফল নির্বাচন পরিচালনা করে দেখালেন। আর আপনি বলছিলেন ভোট লুট গণনায়, এই চ্যানেলের বাইট আছে অতীন ঘোষের, যাকে আমি হারিয়ে এসেছি। মানুষ ভোট দিয়েছে আর আমি এই ভোটে হেরেছি। তারপরে যে পলিটিক্যাল পার্টটা বলেছেন সেটা আপনারা বিবেচনা করবেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। 28,000-এ জেতা বিধায়কও বলছে ভোট লুট হয়েছে। উল্টো দিকে রাজু ব্যানার্জি, আমার সহকর্মী, 500 ভোটে হেরেছে। 6 ঘন্টা ধরে রীতিমতো চাইছে রিকাউন্টিং, তাকে দিয়ে দেওয়ালো সার্টিফিকেট। উল্টো দিকে রাজারহাট নিউ টাউন 24 ঘন্টার পরে সার্টিফিকেট ইস্যু করেছে। 24 ঘন্টার পর 36। তো সব রাজ্যের মানুষ দেখেছেন ডেমোক্রেটিক সেটআপ কি বাংলার মানুষ ফিল করতে শুরু করেছে। কি ছিল না এই রাজ্যে বলুন তো? বাংলার রেল কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, পোর্ট কানেক্টিভিটি, এয়ার কানেক্টিভিটি। তারপরেও আমরা কোথায়? টপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, 5 ঘন্টায় দুবাই, প্রায় 5 ঘন্টায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, 2 ঘন্টায় ব্যাংকক। এই টপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, সারপ্লাস পাওয়ার, চিপ লেবার, 3 ফসলা জমি, কোথায় আমরা? মাত্র 1.5-2 বছরে উড়িষ্যায় নতুন সরকার এসছে, কত লক্ষ কোটি ইনভেস্টমেন্ট এসছে সার্চ করে দেখুন। সদিচ্ছা থাকলে অনেক কিছু হতে পারে, আর সেটা একজন সাধারণ মানুষ, একজন আদিবাসী মুখ্যমন্ত্রী হয়ে করতে পারে। আসাম 1/3 ছোট পশ্চিমবঙ্গ থেকে একদিনে 6টা ক্যান্সার হসপিটাল উদ্বোধন হয়। সেমিকন্ডাক্টরের ইকোসিস্টেম আসামে গড়ে উঠেছে, ভাবতে পারেন? আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা ক্রমশ পিছিয়ে চলেছি। কোথায় থাকার কথা আমাদের, আর কোথায় চলে গেলাম আমরা? স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের স্থান কোথায় ছিল, আজকে কোথায় আছে? 50 বছর এই রাজ্য কেন্দ্র বিরোধী রাজনীতি দেখেছে। বাইপাসে একটা মেট্রো স্ট্রেচ, তার জন্যে মেট্রো কর্তৃপক্ষকে হাইকোর্ট যেতে হয়, সুপ্রিম কোর্ট যেতে হয়।
তারা জ্ঞান দিচ্ছেন আমাদের। তাদের জ্ঞানের আমাদের দরকার নেই, কারণ এ দলটা 24 ঘন্টা চলে, এ দলটা নীতি রীতি মেনে চলে। আমরা জানি কখন কি করতে হবে। এই চ্যানেলের আজকের এই সুযোগ নিয়ে আমি পশ্চিমবঙ্গের মানুষদের বলছি, যারা 4 তারিখের পরে, 2টোর পরে পুরনো ঝান্ডা, নিজের ডান্ডার পুরনো ঝান্ডা খুলে আমাদের ঝান্ডা নিয়ে অটো টোটো মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন, তারা বিজেপি নয়। আমরা বিজেপিটাকে তৃণমূল হতে দেব না, আপনারা নিশ্চিন্তে থাকুন। একটাকেও আমরা নেব না, কারণ ওদের বিরুদ্ধেই মানুষ আমাদেরকে জয়ী করেছে। আমরা আমাদের দায়িত্বটা বুঝি। দিদিমণি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, অ্যাসিওর্ড করছি আপনাকে, আমরা একটাকেও নেব না। 4 দিন আগে আমাদের রাজ্য সভাপতি বলেছেন, কোনো জয়নিং হবে না তো হবে না, আর যারা দোষী আছেন তাদের স্থান শ্রীঘরে হবে। যে কোনো থানায় যান আপনি, কাশীপুরে আপনাদের সময়কার নিয়োগ করা ওসিরা আছেন, একজন থানার অফিসার যদি বলে যে কাউকে আমরা বলেছি যে না একে ফলস কেসে ভেতরে রাখা, আমি মানে শপথ নেওয়ার পর 7 দিনও কাটেনি, আজকেই ইস্তফা দিয়ে দেবো। কারণ একবার যদি আমরা অ্যালাউ করি, আগুন জ্বলবে। যা যা আপনারা করেছেন, 1000 রেপ, 300-র বেশি গ্যাং রেপ, 1 লক্ষ লোকের ডিসপ্লেসমেন্ট, আপনারা পোস্টপোল ভায়োলেন্স শেখাচ্ছেন। আপনারা ভয়ে আপনার লোকজন বাড়ি ছেড়ে চলে গেছে, আপনাদের লোকেরা পাশে নেই। আমি নাম বলছি, আপনার দলের কাউন্সিলর কাকুলি সেন আমায় ফোন করছেন, তার সহকর্মী মানিকতলায় ঢুকতে পারছে না, আমি মানিকতলায় তাকে ঢুকিয়েছি। তাপসদা কুণালকে ফোন করে আমি তাকে ঢুকিয়েছি। আর কথা দিচ্ছি, আমার কেন্দ্রের কোনো লোক যদি আপনার মানে ইনফরমেশান থাকে যে এলাকার বাইরে আছে, আমার নাম্বার আপনার কাছে আছে, আপনি আমাকে মেসেজ করুন, তাকে ঘরে সুরক্ষিতভাবে থাকার ব্যবস্থা আমি করব। কারণ আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষ যে আস্থা রেখেছেন আমাদের উপরে, যে বিশ্বাস রেখেছেন আমাদের উপর, সেটা বিন্দুমাত্র লঙ্ঘিত হয়। আমার একটু সময় বেশি নিয়েছি, আমি ক্ষমা চাইছি। কারণ সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে ছিল, যারা 15 বছর ধরে মানুষের সমস্ত অধিকারকে খর্ব করেছিলেন, একাধিপত্যের রাজনীতি করেছিলেন, যেখানে সিপিআইএম ছেড়ে দিয়ে গেছিল সেটাকেই 15 বছর ধরে কন্টিনিউ করলেন, তারাও জ্ঞান দিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ রিতেশ। আমি রিতেশের সততাকে 2-3টে কারণে সাধুবাদ জানাবো। এক হচ্ছে যে সত্যি একেবারে নিজের মুখে বলল যে বুথে লোক দিতে পারেনি, সংগঠনের দুর্বলতা ছিল। এই জিনিস তো আমরা এসআইআরের সময় যখন BLA 2 বিজেপি দিতে পারেনি তখনই বোঝা গেছিল। কিন্তু আমি যেটা জানতাম না সেটা হচ্ছে একেবারে অফিস শুদ্ধ কর্মী পেয়ে যাচ্ছ রাতারাতি, এত দ্রুত আর এত নাটকীয়, এটা সত্যি জানার মতো। 2 হচ্ছে যে ভোট ফর বিজেপির পাশাপাশি বিপুল সংখ্যক, ওর হিসেবে শতাংশের হিসেবে হয়তো বেশি, নো ভোট টু তৃণমূল ভোট, যেটা ওই ফলাফলের দিনও আমি বলেছিলাম। তবে এইখানে একেবারে খুব স্পষ্ট করে রিতেশ সংখ্যালঘুদের ভোট পায়নি, অভিমান স্বাভাবিক, কিন্তু এখানেও ওরই ব্যবহার করা একটা শব্দ, আমি সদিচ্ছার ওপর ভরসা রাখবো, যে দল বলে যে যাকে খুশি ভোট দিন, প্রত্যেকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, তুমি অধম বলে আমি উত্তম না হইব কেন? আমি বলছি সবকা হিসাব, অবশ্যই ওটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু সেটা আইন এবং গণতন্ত্র মেনে। আমি বলছি দেখুন, ওপেন ফোরামে যাওয়ার আগে আরেকবার এই রাজ্য থেকে যেটা সত্যি হারিয়ে গেছে, সম্পূর্ণ হারিয়ে গেছে, সেই রাজনৈতিক সৌজন্যের একটা গল্প বলি। এখন যেমন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে এসে ভোটে তাকে একেবারে ধরাশায়ী করলেন, রাজ্য রাজনীতিতে অতীতে আরেকবার প্রায় একরকম একটা ঘটনা ঘটেছিল। 1967 সালের বিধানসভা নির্বাচনে ওই মেদিনীপুরেরই গান্ধীবাদী নেতা অজয় মুখার্জি, এই অনুষ্ঠানেও তার নাম উঠল, কংগ্রেস ছেড়ে নতুন দল বাংলা কংগ্রেস তৈরি করলেন। আরামবাগের গান্ধী বলে পরিচিত কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের কেন্দ্র আরামবাগ থেকে লড়ছিলেন। শুভেন্দু অধিকারীর মতো 15,000-এরও বেশি ভোটে না, কিন্তু 800 ভোটে অজয় মুখোপাধ্যায় বিদায়ী মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেন। অর্থাৎ 2 দশক আগে মেদিনীপুরের আরেক ভূমিপুত্র একই রকম কাণ্ড ঘটিয়েছিলেন। একে এক অর্থে ইতিহাসের পুনরাবৃত্তি বলবেন কি না সেটা আপনারা ঠিক করুন, কিন্তু মিল আরও আছে।
রাজ্যের প্রথম অকংগ্রেসি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখার্জি, ঠিক যেমন রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। যাই হোক, আবার সেই গণনার দিনের গল্পে ফিরি। সেদিন গণনা শেষ হতেই প্রফুল্ল সেনকে বিদ্রূপ করা শুরু করে অজয় মুখোপাধ্যায়ের অনুগামীরা। সেই দৃশ্য দেখে রাগে ফেটে পড়েছিলেন বিজয়ী অজয় মুখোপাধ্যায়। সমর্থকদের বলেছিলেন, এই জিনিস চললে আমি জয়ের সার্টিফিকেটটাও নেব না। আর সেটা দেখে কেঁদে ফেলেছিলেন প্রফুল্ল সেন। তারপর দুই স্বাধীনতা সংগ্রামী একে অন্যকে জড়িয়ে ধরেছিলেন। এই ছিল তখনকার রাজনীতি। আমাদের দুর্ভাগ্য, সেই রাজনৈতিক সংস্কৃতি এমন তলানিতে এসে ঠেকেছে এখন যে বিদায়ী মুখ্যমন্ত্রী উত্তরসূরির শপথে উপস্থিত থাকা দূরে থাক, পদত্যাগ পর্যন্ত করতে রাজি হন না। যাই হোক, এবার শুরু করব ওপেন ফোরাম। আপনার আজকের ওপেন ফোরাম খুব একটা জমবে না, এই ওয়েদারই বলে দিচ্ছে। না, আপনি শুরু করুন। কুণালদা খানিকক্ষণ আগে বলে রেখেছে যে ওপেন ফোরামে আমি জবাব দেব। এটা ছেড়ে দিন, হয়ে গেছে, হাল ছেড়ে দিয়েছে, কাজ চলে গেছে বলেছিল। হ্যাঁ, না সব গণ সব আছে, বল অনেক। একই ব্যাটসম্যান, আরো ব্যাটসম্যান তানিয়া দেবী আছে, চাইছেন, ওটাকে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, একজন ব্যাটসম্যান না, আমরা আরো ব্যাটসম্যান আছে। স্যার, আপনি আমার স্পিচটাকে নিয়ে বললেন কি আগেও হতো পলায়ন, এটা কিছু নতুন কথা নয়, কিন্তু আগে গুরগাঁও মেড ক্রাইসিস হতো না, আগে ব্রেন ড্রেন হতো, এখন লেবার ড্রেনও হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক ইটস বিকজ আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট পার ক্যাপিটা ইনকাম। আর এটা আগেকার মানে সেম মাইগ্রেশনটা নয়। তো আই থিঙ্ক ইউ শুড টেক সাম রেসপন্সিবিলিটি। কুণালদা একটা উত্তরের আগে, ব্যাঙ্গালোরের নতুন নাম তো বেঙ্গালুরু, আরো নতুন নাম জানেন, বেঙ্গলি আর ইউ। না দেখুন, আপনি যেটা বলছেন সেটা পুরো উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু এটা ঠিক যে এখান থেকে লেবার যাওয়াও কিন্তু বহু যুগ আগে থেকেই শুরু হয়েছে, শুধু ব্রেন যাচ্ছে তা নয়। আবার আপনি যদি দেখেন যে এখন আমাদের এখানে যে শিক্ষার বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে, সেটা অন্য এই সবে যেগুলো হয়েছে সেখানেও আপনি সব ট্রেনের ছবিগুলো দেখেছেন, লাইনের ছবিগুলো দেখেছেন, সেগুলো কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের স্টেট থেকে বাংলাতেই পরীক্ষা চাকরি দিতে কি পেলো আসছে। তারা? পরের কথা, জানবে না কেন পরের কথা? আরে সবে এসছে, তারা দিয়েছে, আমার বক্তব্য সবে তারা পরীক্ষাটা অন্য রাজ্য দিয়েছে, থেকে এলো, তাহলে এতদিন পরীক্ষা দিল, আরে সজল চাকরি পেল না। তাহলে এলো আসার পরিস্থিতি হলো কেন? আসার পরিস্থিতি এসএসসি কি হয়েছিল? আমি অনুরোধ করেছি আপনি 5 বছর চুপ থাকুন। না, আমি আবার শোনো, আমি পরিষ্কার বলেছি, এবার ইয়র্কার। আমার পরিষ্কার বেশি বক্তব্য বললাম। হচ্ছে যে নিশ্চিতভাবে আমাদের কোথাও ভুল ছিল। এটা ভোটের আগে বললেন না কেন? আমি এখানে যদি আপনি দেখুন, আপনি ভুল ছিল তো আগে বলেননি এক মিনিট, কেন? এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আগে বলেননি কেন? যারা একটু রেগুলার করেছেন তারা জানেন বোধহয়, আমার এই বক্তৃতাতে একাধিকবার ছিল, এই অনুষ্ঠানেও, যে আমাদের বেশ কিছু ভুল আছে বা ভুল হচ্ছে। ফলে এটা আমাকে অ্যাটলিস্ট বলবেন না ডক্টর মুখার্জি। ঠিক, ভুল বলো না কুণাল, যাই- তুমি ভুল বলছো এটা। আর যদি ভুল হয় তাহলে মাসুল দাও, দিয়েছো। হ্যাঁ, এই রে। এটা বলছি যে একটার পর একটা তোমরা পাপ করে গেছো, পাপ পাপ, তার প্রায়শ্চিত্ত করছো তোমরা। তাপসদা, একটা ভোট হয়েছে, তারপর ছেড়ে দিন, ছেড়ে দিন। একটা ভোট আমার হয়েছে, করুণা হচ্ছে। সেই ভোটে আমরা পরাজিত হয়েছি। আরে তোমরা আরে একটা কথা, আমার একটা খুব ভালো জিনিস শুনি। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমরা তৃণমূলীরা এমনকি মনে করো চাণক্য যাকে বলতে, লেডি চাণক্য মমতা ব্যানার্জি, যে দেওয়াল লিখন পড়তে পারে, পিপুলের পালস বোঝে। আচ্ছা, তোমরা বুঝতে পারো নি 300 পর্যন্ত টেনে নিয়ে গেল মমতা, 221, 226, 300। তোমরা দেওয়াল লিখন পড়তে পারোনি, তোমরা দেওয়াল লিখন পড়তে পারোনি। এক, তোমরা কি পিপুলের পালস বোঝোনি? তাপসদা, রক্তচাপ এটা- বেড়ে যাচ্ছে, আমি এটা- ডাক্তার হয়ে বারণ করছি। শুধু বৃদ্ধা মমতা Health ব্যানার্জিকে hazard, দোষ দিলে হবে health না। hazard, এই- কুণাল ঘোষের মতন মানে একেবারে আরে young এগুলো এবার তরুণ health hazard হচ্ছে। 50-এর ওপর তলিনি বিজেপিকে। আমি হ্যাঁ, আমি তখন মিথ্যে বলেছেন। না, না, একদম মানে মিথ্যে টিভির বলিনি, সামনে আপনি যা বলিনি। বলেন সব মিথ্যে। না, না, বলিনি। যা বিশ্বাস করেন না আরে তাই এবার বলেন। হার্ট পালস দেখতে হবে। তোমাদের Health hazard অতি হয়ে উৎসাহগুলো শেষ হলে তাহলে একটা কথা বলি। এখন একটা অতি উৎসাহ পর্ব থাকবে জানি, এখনো বলছেন। বলছি এবং আমি বলবো। দেখো, এটা কিন্তু আমি বলি, প্লিজ, আমি একটু বলি। সেটা হচ্ছে সরকারের পক্ষে থাকা যে কোনো বক্তা বা নেতা, আর বিরোধী পক্ষে থাকা বক্তা নেতা, সরকার পক্ষে যে আছে সে যদি বুঝতেও পারে কোথাও একটা প্রবলেম হচ্ছে, তাকে সবসময় এমনভাবে বলতে হবে তার কর্মী, প্রত্যন্ত গ্রামের কর্মীও যেন
শেষ পর্যন্ত সেই লড়াইটা দিতে পারে, যেটা বিরোধী পক্ষে থাকলে হয় না, সেটা তোমরা আরো কিছুদিন বাদে বুঝতে পারবে সজল। এই প্রবলেমটা তোমাদের হয় ঠিক ঠিক দাদা, আমি কেন্দ্রীয় বলি সরকারের ক্ষেত্রে। শুনুন, আপনি যেগুলোকে কমব্যাট করছিলেন যে আপনার কর্মীরা চাঙ্গা হবে, আপনি তো পিকে ব্যানার্জি নয় যে বোকাল টনিকে কাজ হবে, কর্মীরাও বুঝছিল যে আপনি যা বলছিলেন সব ঝুট হ্যাঁ। আপনি বোঝাতে চাইছেন কিন্তু ওই কোড়ামিনে কাজ হয়নি। আরে সে তো সজল! এবার অন্তত সেটা পরিবর্তন। না 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 না, এটা কোনো কাজের কথা না। একটা দল চপ শিল্পের পরে কিন্তু ঢপ শিল্প, এটা কিন্তু সাংঘাতিক। চপ শিল্পের পরের শিল্পই আপনাদের ঢপ শিল্প। দাদা আমি একটা কথা বলবো, আমি চিকিৎসকদের খুব সম্মান করি, হ্যাঁ আপনি সে তো বটেই। এটা বলতে বাধ্য হলাম, আর কিছু পেলাম না তাই। সবাই করে। আর পরেরটা হ্যাঁ আচ্ছা ইনানি। এটা হ্যাঁ অন আমি যেটা বলছি যে আমাদের বিরোধী নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি সাকসেসফুল, ওনাকে সবাই বলেছেন, আমরা সবাই বলি, কিন্তু শাসন করার পরে বিরোধী আসনে ফিরে গিয়ে সাকসেসফুল হওয়া সেটা বোধহয় আরও কঠিন। যদিও কুণালবাবুর এইরকম একটা মানে কি বলবো, ব্যাটারি ফুরিয়ে যাওয়া একটা অবস্থায় কুণালবাবুকে দেখতে পেলেন না প্রাক্তন আইজি, যেটা আমার ভাগ্যে জুটলো। তো আমি এরপরে আমারও বক্তব্য আছে। এই প্রাক্তন আইজি তার শীর্ণ চেহারায় কুণালবাবুর সঙ্গে ওপেন ফোরামে যে লড়াইটা করতেন, সে লড়াইটা আমাদের করতে হলো না। এবং এত সুন্দর কুণালবাবুকে আমি কবে লাস্ট দেখেছি টিভির পর্দায় জানি না, ভালো লাগছে, আজ বিকেল থেকেই ভালো লাগছে। উনি পুষ্পাকে কেন ভয় পেয়েছে, এটা যেন মনে হচ্ছে কুণালবাবু আমাদের দিকে, মানে বিরোধীদের দিকে, যে এই কুণালবাবুর এই রূপ আমি কোনোদিন দেখিনি। বিকেল থেকে আমি সেই পুরনো কুণালবাবুকে আবার ভালোবাসতে শুরু করেছি। বৌদি আমি একটা কথা বলি, পঙ্কজবাবু আমায় দীর্ঘদিন চেনেন এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। ফলে এখানে দুজনের অবস্থান কিছু ইস্যুভিত্তিক যেটা মঞ্চের উপরে হতো সেটা নিশ্চিতভাবে তার বাইরে সেটা না, আমার ছিল না। আরেকটা দু নম্বর প্রশ্ন। হচ্ছে, এক মিনিট, কুণাল ঘোষ স্বর্গ নরক সব দেখে এসছে, সামনে বুকের ছুরি দেখেছে, পিঠের ছুরিটা আরো লেগেছে। কুণাল ঘোষের ব্যাটারি ফুরিয়ে গেছে, কতটা ব্যাটারি আছে সময় তার প্রমাণ করে দেবে বৌদি। আচ্ছা। কুণাল ঘোষকে ব্যাটারি নিয়ে চ্যালেঞ্জ করবেন না। আমার একটা প্রশ্ন আছে। তবে বৌদির তাপসদা, কথা শুনে যে অংশটা কুণালদার দেখে বৌদির ভালো লেগেছে, এটা যখন রিপিট টেলিকাস্ট হবে আমি সেই অংশটা ওখানে যোগ করে দেবো। আচ্ছা, আমার সেটা প্রশ্ন হলো যে দেখুন, ডায়মন্ড হারবারে সেকেন্ড ইন কমান্ড যে 7.5 লাখের উপর ভোটে জিতে একেবারে লোকসভায় উনি বলেছেন, গর্ব করে বলেছেন যে ভারতবর্ষে প্রথম হয়েছেন। তাহলে 2024, 2014 এই যত রকম সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে ওনার ভোটটা হয়েছিল, তাহলে কি সব জায়গায় ফলতা সিনড্রোমটা ছিল? স্রেফ সুব্রত গুপ্তর ক্লাউডে ঢুকে পড়া ছিল না বলে কি ওই জলটা ধরতে পারা যায়নি? এই প্রশ্নের উত্তর আপনারা সবাই দেবেন। এটা একটা নির্ভেজাল ইলেকশন কমিশন কেন্দ্রিক প্রশ্ন। ঠিক, আমি শুধু যোগ করব যে শুধু ফলতা বা শুধু ডায়মন্ড হারবার কেন বলবো, 2018 এ রাজ্যে কি পঞ্চায়েত নির্বাচন হয়েছিল? 2018 পঞ্চায়েত নির্বাচনের 13 বা 18 পর তৃণমূল নেতারা একবারও বলেছিলেন যে এটা সঠিক নির্বাচন হয়নি? কবে তারা বুঝলেন যে 19-এর লোকসভায় ধাক্কা খাওয়ার পর মনে হলো যে 18-র ওটা ঠিক হয়নি? সুতরাং আমি বলছি সময় থাকতে থাকতে ভুলগুলো চোখে পড়া বোধহয় খুব জরুরি। শুনুন, এখানে একটা আমি নিশ্চিতভাবে সুব্রত গুপ্ত অত্যন্ত মেধাবী এবং কৃতি অফিসার। বৌদি একটা জিনিস ছোট বিষয়, সেটা হচ্ছে ইলেকশনটা যে হলো, আমি তার নিয়ে কোনো প্রশ্ন এখন তোলার সময়ই নয়। যাই হোক, আমাদের দলের নির্দিষ্ট অভিযোগ আছে, ওটা আলাদা। যে এক মিনিট সজল, যে একটা নিরপেক্ষ নির্বাচন হলো, সেখানে সিইও হচ্ছেন মনোজ আগরওয়াল এবং সেখানে গুরুত্বপূর্ণ তারপরেই হচ্ছেন সুব্রত গুপ্ত। এত নিরপেক্ষ নির্বাচন হলো যে নতুন সরকার গড়ার সঙ্গে সঙ্গে সেই দুটি লোক সব থেকে বড় পদে চলে এলো। মানে আমরা তো দেখলাম আমার শুধু একটাই প্রশ্ন, রিতেশ, এর উত্তরে তোমার কাছে একটাই প্রশ্ন থাকতে পারে যে তোমরাও কি রাজীব কুমারের এই কুলিং অফ পিরিয়ড ছাড়া যে জিনিসটা হয় যে শটান আমি ডিজি পদ থেকে সে রিটায়ার করলাম আর রাজ্যসভায় চলে গেলাম, এটা দ্বারা ইন্সপায়ার্ড হলে? দুটোকে একসাথে ক্লাব করা ঠিক নয়। উনি যেটা বলছেন, ভোটটা দিতে মনোজ আগরওয়ালও যায়নি, সুব্রত গুপ্তও যাননি, ঠিক আছে? ওরা যদি ভোটটা সব ম্যানেজ করতো তাহলে এখানে কুণাল ঘোষের জায়গায় পার্থ চৌধুরী বসে থাকতো। এই সত্যটা স্বীকার করতো, এই সত্য। এক মিনিট, আপনার মাঝখানে বলি, আমার অভ্যাস নয়। দাদা বলেন।
সেকেন্ড, কে কাকে কোথায় রাখবে এটা নিয়ে মানে পুরো সরকারের এখতিয়ারের বিষয়। আমরা রাজীব কুমারকে সিপি বানানো নিয়ে আমরা কোনোদিন অভিযোগ তুলি, কারণ ব্রিলিয়েন্ট অফিসারদের যদি নেওয়া হয় অসুবিধাটা কোথায়? আর এটা তো অফিসার আধিকারিক, এরা ভালো কাজ করেছে ইসিতেও, এরা ভালো কাজ করবে স্টেটেও। আমরা তো সুব্রত দেখেছি। গুপ্তকে আপনারা তাড়িয়ে দিয়েছিলেন স্বাধীনতার সুব্রত পর। গুপ্ত কেন? না না, আমি এক লাইন বলি। সমর ঘোষের পরে যিনি আপনি হয়েছিলেন সুমনদা, আপনার পুলক, জীবনে এই ভোট দেখেছেন? পুলক কি নাম ছিল? না, পুলক? না। আপনি দেখেননি? কুণাল দা, আমি তো আপনার দেখিনি। জীবনে এই ভোট দেখেছেন? তাকে চলে যেতে হলো তো, গিয়ে ওখানে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কে আমি না, এক second আরে বলছি। সজল, আমার কুণাল দা, আমার কুণাল বা দা। তোমার জ্ঞানে এই ভোট দেখেছো যে ফরচুনেটলি একটা মৃত্যু ছাড়া একটা ভোট হচ্ছে? আরে বলছি আমি তো, তো আপনি দেখিনি। দেখেছেন, দেখেননি? হ্যাঁ। এত এত ভালো ভোট, এফিশিয়েন্ট অফিসারকে এত আপনারা ভোট, তাড়িয়েছিলেন। এত ভোটারকে আপনারা বাদ রেখে তাড়িয়েছিলেন। ভোটও দেখিনি। তাকে আমরা নিয়েছি, দলে নয়, সরকারে নিরপেক্ষ রাখবো বলেই তো। আপনিও জিতেছেন, প্রসূন বাবু জিতেছেন, যেটা গতবার আপনার সরকারে হেরেছিলেন উনি, এবারে কিন্তু জিতেছেন। মাইন্ড ইট। না না, একটা point এইটার বলা সাথে যায়, ওটার কোনো একটা সম্পর্ক point নেই। বলা যায়। কুণালদাকে একটাই জিনিস, এটা চিকিৎসা দরকার, বার্নল দিন, ফসকা পড়ছে বার্নল। ডক্টর মুখার্জি একটা পয়েন্ট বলা ছিল, সেটা হচ্ছে প্রথমে আমি ম্যাডাম তানিয়া ভরদ্বাজের কথা একটা রেসপন্ড করব। সেটা হচ্ছে রিগার্ড যে না না, আমি ওটাতে আসছি সুজলদা, যে আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন, যে বলছিলেন যে একটা বড় সংখ্যক মানুষ মাইগ্রেন্ট লেবারের কাজ করে। আপনাকে বলি 1981-এ ইন্দ্রজিৎ গুপ্তর পার্লামেন্টে একটা স্টেটমেন্ট আছে, 1,80,00,000 সংখ্যাটা। এই মাইগ্রেন্ট পপুলেশন এসছিল বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে 47 to 71 and দেয়ার আফটার। আর মাত্র দুটো স্টেট ভারতবর্ষে পার্টিশন দেখেছে, পাঞ্জাব আর বাংলা। ফলে এই পপুলেশন প্রেশার কাউকে সহ্য করতে হয়নি। বিজেপি উইথ অল গুড ইন্টেনশনসও চেষ্টা করলে কালকে মাইগ্রেন্ট লেবারের সংখ্যা এক্সপোনেনশিয়ালি কমাতে পারবেন না, কারণ এই ডেমোগ্রাফিটা কিন্তু স্বীকার করতে হবে। কিন্তু হ্যাঁ, সেটা ওইরকম নয়। কামিং টু দ্য ইলেকশন অ্যান্ড দিস থিং, আমি আগেও বলেছি যে ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস এসবের মতন এক্সকিউজ দেওয়াটাও একটা প্রবলেম, যাকে এক্সকিউজাইটিস বলা হয় এখন ম্যানেজমেন্টে। তো আমরা এক্সকিউজাইটিস ভুগছি না, আমরা প্রথমেই বলেছি যা কিছু আছে সেটা আমাদের ইন্ট্রোস্পেকশনের বিষয়। তো উইনার টেক্স ইট অল, তার মানে এটা নয় যে আগে কখনো কিছু ভালো হয়নি, যা কিছু এখন হতে যাচ্ছে সেটাই একমাত্র ভালো। এটা বোধহয় লজিকের বাইরে চলে যাচ্ছে। এটা কি আজ 14 দিন না 15 দিনের সরকার, এটা তো কেউ ক্লেম করেনি। আচ্ছা, বিষয়টা হলো না, আমি দুটো সেন্টেন্স বলবো একদম। সেন্টেন্স 1, 2011-এ মমতা ক্ষমতায় আসার পরে 13-ই প্রথম ইলেকশন ফেস করে। একটা ইলেকশন হয়েছে, সে পুরসভা হোক, পুর নিগম হোক, ত্রিস্তর পঞ্চায়েত হোক, উপনির্বাচন হোক, বিধানসভা হোক এবং লোকসভা হোক, 24 পর্যন্ত, যে রক্তপাত হয়নি আর মৃত্যু হয়নি। মৃত্যুর সংখ্যা ধরলে তো তোমাকে এসআইআর পিরিয়ডের মৃত্যুর সংখ্যাও ধরতে হবে। এছাড়া পৃথিবীর কথা কথা তবে এটাই এই- হচ্ছে এই কুণাল প্রথম- ঘোষ এই- এই প্রথম একটা এটাই হচ্ছে এই- কুণাল এই- ঘোষ special। এই প্রথম এই প্রথম একটা ভোট হলো এতগুলো ভোটারকে, এই যে ভাইপো, যে ভোটটা আমাদের ডিফারেন্স, তার থেকে বেশি ভোটারকে বাইরে রেখে একটা ভোট হলো। এত ভোটারকে বাইরে রেখে ভোট, এটা পশ্চিমবঙ্গ দেখেনি। বাবাকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়। 1 লক্ষ আপনার সর্বদমিনকে দেবো কেউ? নো কুনাল, লিসেন, 2 নম্বর 1,68,000 ফলতার লিড পালিয়ে যাচ্ছে জাহাঙ্গীর। 7,11,000 অভিষেকের লিড 24-এ। ও কি নেতাজি না গান্ধীজি? নেতাজি গান্ধীও যদি আজকে বেঁচে থাকতো, ও যদি নেতাজি বা গান্ধীও যদি আজকে বেঁচে থাকতেন, শ্রদ্ধা জানিয়ে তাকে বলি, তারাও কিন্তু দাঁড়িয়ে কোনো ইলেকশন লড়লে আজকের দিনে নেতাজি গান্ধীজিও 7,11,000 ভোটে জিততেন না। কি বলছো কি আচ্ছা, তোমরা? আমার একটা বক্তব্য হচ্ছে যে ফলতা কি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে না দেশের বাইরে, যে সেখানে কি প্যারালাল কোনো শাসন চলে, যে এত নজরদারি কি করে সাহস Valley পেল? of fear. না না কি করে Valley of fear. না না ইসিআই ফলতা। এর নজরদারির পরেও কি করে ওই সেলোটেপ লাগলো, এবং ওখানে প্রাকৃতিক দুর্যোগও হয়নি, প্রার্থীর হঠাৎ মৃত্যুও হয়নি। তাহলে আমাদের এক্সচেকারের টাকায় যে পরিশ্রম, সময় নষ্ট করে ফলতার জন্য যে আবার একটা উপনির্বাচনের কারণটা কি? এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না ম্যানমেড দুর্যোগ? কি ব্যাপার এটা? ডেমোক্রেসির কি সিনড্রোম? কুণালদাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? আপনি এখন প্রো ভাইপো না অ্যান্টি ভাইপো? দাদা, আমি একটা কথা বলি, খুব সোজা কথা।
আজকে আমরা আপনারা ক্ষমতায় গেছেন, আমি এদিকে, আমরা এদিকে, ফলে আপনাদের এখন উৎসাহ প্রশ্ন তোমরা কি তীব্রতা- ভেবেছিলে এক মিনিট যে এক তোমরা মিনিট ক্ষমতায় আসবে? কিন্তু এই জায়গাগুলো রইল, আচ্ছা। সব উত্তর সময়ের সঙ্গে সব ভাবে কোনটা আরেকটা প্রো জিনিস ভাই বলবো। বোন অ্যান্টি ভাই সবারই আসবে, স্বাভাবিক। 21 হবেই, এতে কোনো অসুবিধা নেই। 21 সালে তোমরা আপকি বার 200 পার বলে 77-এ থেমে গেছিলে। আরেকটা কথা বলি, এটা রাজনীতিতে না। হয়, আচ্ছা এটা আচ্ছা আচ্ছা, এবার শেষ করার সময় আছে, হ্যাঁ। এটা রাজনীতিতে হয়। তাপসদা তোমরা আজকে নির্দয়, নিষ্ঠুর, নিশ্চিতভাবে নির্মম, কারণ মমতা এদিকে ব্যানার্জিকে সামনে রেখে তোমরা তোমাদের বৈভব আর তোমরা রোজগার করো বলে তুমি বলে, তোমাকে বলছি না, তোমাদের সকলকে, যে মানুষটার বিশ্রামের প্রয়োজন, যে মানুষটার চিকিৎসার প্রয়োজন, তোমরা এতটাই নির্দয় যে মমতাকে তোমরা বিশ্রাম দিচ্ছ না, চিকিৎসা করাচ্ছ না। ওনাকে ভর্তি দরকার, এমার্জেন্সি আমি অ্যাডমিশন। আমি একটা কথা বলবো। আমি শারদ দত্তকে এটা থামিয়ে বলছি। প্রাক্তন আপনি মুখ্যমন্ত্রীকে 77 না, আমি এতটা বলছি না, চেনে, ছেড়ে দিন। এটা- আমি এতটা- যাচ্ছি না, এখন প্রাক্তন ছেড়ে দিন। আমি বলছি প্রাক্তন কিন্তু ওয়েট করেছিল। আমি আপনাকে একটা কথা বলছি, আজকে আপনি 80, 21-এ আমরা ছিলাম 77, ফারাকটা তো ছিল না, কিন্তু 21-এ আমরা ঘরে ছিলাম না। এখন আমাদের আপনারা ঘরে। আজকের সজল মুখ্যমন্ত্রী একাধিক- শেষ করে নি, একাধিক শেষ করে নি। কর্মীকে আপনারা আমি যাকে নিজে নিয়ে গিয়ে যুবরাজ, বাড়ি আপনার ফিরিয়েছি। কথা নয়, আপনার কথা নয়, যাকে আপনি সকাল বিকেল যুবরাজ, আমার সেনাপতি, এক মিনিট, সেনাপতি কার্তিক কার্তিক করতেন, সে আজকে কোথায়? কোন নেতৃত্বের আশায় আপনি আজকেও বসে আছেন যে তৃণমূল আবার কোনোদিন আসবে? আরে তৃণমূল আবার কোনোদিন আসবে, আসবে না তো আপনি সময়ের sure হয়ে বিষয়। গেছেন, আসবে না। ঠিক আছে। না, আমি সে কথা বলছি না, কি মুশকিল, আমার একটা আমার একদম প্রশ্ন পরিষ্কার কথা। এই জন্যই আজকে আমি খুব হেরেছি, খুশি যে আজকে আপনি আমরা বিধানসভায় এই, আপনাকে শোনো, আজকে আমরা আপনাকে হেরেছি বলে বিধানসভায় না 15 আপনি দিনের আর মদন দাঁড়ে না মধ্যে থাকলে আমার জমি বিধানসভা কাঁপবে, কালালে। আমি এরকম পলিটিক্স করব না, আমি এরকম পলিটিক্স, শেষ, আমি শেষ, এটা মনে শেষ। করি। বাবু খেলবো না বলছি, খেলবো না বলছি। এক মিনিট, আমি সজলদা মনে করি, খেলবো না আমি বলছে। এখানে শারদবাবু, আমি একটা পরিষ্কার কথা বলছি, আমি এটা মনে করি, আমি যেহেতু সজলকে দীর্ঘদিন চিনি, আমি মনে করি ওর সঙ্গে, আমি অন রেকর্ড বলছি, ওর সঙ্গে যে বা যারা যে ঘটনাটি রেকর্ডের কথা আমার এখনো শুনতে হয়, কিন্তু আচ্ছা, রাখো। এখন অন রেকর্ড আরে বলছেন। ঠিক আছে, যে ওখানে যে ঘটনা ঘটেছিল তাতে ওর অভিমান বা অন্য কিছুর সম্ভাবনা ছিল। তাপসদার ক্ষেত্রে সেটা হতেই পারে, রিতেশদার ক্ষেত্রে এসব প্রশ্নই নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, একটা দল, আমি একটা দল করেছি, সেই দল হেরে গেছে বা বিরোধী শিবিরে বসেছে। একটা সময় আসবে, এখন সবাই বলবেন ওটা ভালো ভালো, আমাদের শুনতে হবে, কিন্তু আমি কেন তার জন্য, আমি সেটা ধৈর্য ধরে শোনাটাও আমার কাজ। আর আজকে গলা আমি তুলতে পারি, কিন্তু আজকে তলাটা আমাকে মানাবে না, তার মানে এই না, নয় যে তুলবে না, আমার তুলবে না। ব্যাটারি শেষ হয়ে গেছে। না না, ব্যাটারি আছে, ব্যাটারি চার্জ একদম। দিয়ে দেবো। ফলে আচ্ছা, যে সৌজন্যতা, চার্জ যে দিতে। সময়টা দরকার, আমি সেইটুকু সেই সময় দেখাচ্ছি। অ্যালকালাইন নাকি অন্য নন একটাই কথা আমি অ্যালকালাইন বলবো, ব্যাটারিটা? আবারও অনুরোধ করবো, এবার- শারদদাস হ্যাঁ, বাবুর কাছে আমার একটা শালক সংশ্লেষ আবারও বোঝেন? অনুরোধ করবো, দাদা কুণাল। এক মিনিট, দাদা শালক সংশ্লেষ বোঝেন? আমার ব্যাটারি লাগান, আমি ক্লোরোফিলে চলি, এখানে পুঁতবেন বীজ, ওখানে আমি গাছ হয়ে বেরোবো, মনে রাখবেন কথাটা। ওই তো হয়েছিল তো। কিন্তু কথা হলো তারপরে উঠেছি, তারপর আমি আপনি একসঙ্গে বিধানসভায় যাব। আমার যেমন খারাপ ছবি দেখেছেন, আবার আমার সঙ্গে আপনার আমরা বিধানসভাতেও দেখেছি তো, ওই দেখা জন্যই তো হবে। বললাম। এখানে কুণাল। পুঁতবেন, ওখানে উঠবো। ওই তবে তেলো কুণাল, পাহাড়ে পুঁতে আমি ছিল, বলবো, কলকাতায় গজিয়ে উঠেছে। ভাইপোকে বাদ দাও, শারদদাস বাবুর কাছে আমার আর একটা হচ্ছে মমতার প্রার্থী আছে। বিশ্রাম দাও, আর মমতার চিকিৎসা করাও। তাপস এই বাবু, না, তেলো দিদি, পাহাড়ে এই না, পুঁতে দিদি। ছিল, কলকাতায় আবার গজিয়েছে। শারদদাস বাবু, আপনার কনস্টিটিউয়েন্সি আমি থাকি, এবং ওখানে মহালয়ার আগের দিন যে শ্রীভূমির দুর্গাপুজো উদ্বোধন করেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেখানে কত বছর ধরে আপনি একটা সার্ভে করবেন, কেউ ভয়ে মুখ খোলে না। ওখানকার বিস্তীর্ণ অঞ্চলের লোক দুর্গাপুজোয় 20 দিন অসম্ভব বাইরে থাকে। কষ্ট থাকে। তো এই বাড়ির কষ্ট বাইরে থেকে থাকে, জানি আমি, বলেছে। আমরা মুক্তি পাবো কিনা, আমি ওখানে বসবাস করি, আপনি এইটা একটু সার্ভে করবেন, আমার কথায় না। আমি তো গারদ যে- শুভেচ্ছা জানিয়েছিও নাকি, না না গারদে না, থাকলে ঠিক এটা আছে। এটা যে মহালয়ার আগে যে উদ্বোধন আমি তো আমাদের ওই জন্য প্রাক্তন শারদ মুখ্যমন্ত্রী শুভেচ্ছার আগেই করেছেন, গারদ শুভেচ্ছা তার জানিয়েছি। 20 দিন অবধি যে যন্ত্রণা আমরা দীর্ঘদিন ভোগ করছি, আমার কথা না, আপনি সার্ভে করে এটা নিরসন করবেন, এইটুকু আশা করব। স্যার টু রেসপন্ড, আপনি যেটা বললেন, আমি বুঝছি কি 71-এ অনেক রেফিউজি এসেছিল অ্যান্ড বিকজ অফ দ্যাট মাইগ্রেন্ট, হ্যাঁ, কিন্তু আমি 50 ইয়ার্স লেটার এখনকার কথা বলছি। আর
আনলাইক আর্লিয়ার এখন গুরগাঁওতে মেড ক্রাইসিস হয় যখন বেঙ্গলে ইলেকশন হয়, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ রেলিভেন্ট টু আস। অ্যান্ড মুভিং টু হোয়াট ইউ সেড, আপনি বলেছিলেন কি বিউরোক্রেসিটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট সেপারেট এন্টিটির মতন দেখা উচিত, কিন্তু দ্যাট বিকামস ভেরি ডিফিকাল্ট ওয়েন উই হ্যাভ your leader going and defending members of the bureaucracy. তো ওই সেপারেশনটা ব্লার আমাদের মাথায় এমনি এমনি হয়নি। প্লিজ রেসপন্ড টু দ্যাট। দেখুন, প্রত্যেক পলিটিক্যাল ডিসপেন্সেশন যে ব্যুরোক্রেসি নিয়ে কাজ করে তাকে প্রয়োজনীয় নৈতিক সাপোর্ট দেওয়ার দায়িত্ব আজকে বিজেপি ক্ষমতায় এসছে, তাকেও তার ব্যুরোক্রেসিকে সাপোর্ট করতে হবে। আমার পয়েন্ট এটাই ছিল, ফর এভরি গুড অ্যান্ড ব্যাড অফ ব্যুরোক্রেসি ডোন্ট মেক দ্য পলিটিক্যাল মাস্টার রেসপন্সিবল। আপনি কি মনে করেন ব্যুরোক্রেসির যে মমতা ব্যানার্জি যখন গেল প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে ফাইল ছিনতাই করতে, তখন রাজীব কুমার, মুকেশ, প্রিয়ব্রত এবং ওই মনোজ ভার্মার এই ব্যুরোক্রেটদের ওর পাশে থাকা উচিত ছিল? ওটা অটোক্রেসি, ওটা ব্যুরোক্রেসি না, ওটা অটোক্রেসি চলে পশ্চিমবঙ্গে। সত্যি সময় আজকে শেষ হচ্ছে না। এটা হচ্ছে কাল, বুঝলে? ব্যুরোক্রেসি শেখাতে না, এখানে আমি autocracy আবার চলে। 3টে শব্দে ফিরবো। কাল কাল বড় ভয়ঙ্কর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি একটু কালকের একটা কবিতায় চলে যাই। নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, অন্ধকারের বুকেও স্বপ্ন লুকিয়ে রাখি, নৈশ ভয়ের ভিত্তি খুঁড়ে। ইভিএমের বোতামে হাত রেখেও নিশ্চিতভাবে এ রাজ্যের কোটি কোটি মানুষের মনে আশা জাগায় একটা স্বপ্ন, দিন বদলের স্বপ্ন। বিরাট কিছু নয়, আরেকটু ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন। শাসক বিরোধী সবাই মিলে রাজনীতির তাল ঠোকাঠুকি পেরিয়ে মানুষের বেঁচে থাকাটা আরেকটু সহজ করে দিন। বিশ্বাস করুন, মানুষের প্রত্যাশা শুধু এইটুকু। ভালো থাকবেন সবাই, সবার স্বপ্ন সত্যি হোক। শুভরাত্রি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।